প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭২ ঘন্টা আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনি এসে নরেন্দ্র মোদী সরকার যে নতুন বিল আনছে করাপশনের বিরুদ্ধে লড়বে বলে, সেই বিল নিয়ে যখন তিনি কথা বলতে উঠলেন, তিনি কিন্তু বাংলার এই যে দুর্নীতিগুলি, এই কেসগুলি, সেটা এসএসসি হতে পারে, সেটা এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য দুর্নীতি হতে পারে, সেইগুলো নিয়ে আরেকবার কথা বললেন। এবং তিনি বলার সঙ্গে সঙ্গে কীরকম অদৃশ্য দেখুন একটা সুইচ, সঙ্গে সঙ্গে যেন সুইচটি অন হয়ে গেল। এতদিন সেই সুইচ অফ ছিল। ৭২ ঘন্টাও হয়নি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডি তারা এতটা তৎপর হয়ে গেল। তারা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তারা রেড করলেন আজকে। জীবন কৃষ্ণ সাহা তিনি মোবাইলটা ছুঁড়ে ফেলে দিলেন। একটা এমন সিচুয়েশন তৈরি হলো যেখানে ইডি তাকে গ্রেপ্তার করলো। প্রশ্ন যেটা সাধারণ মানুষের মাথায় খুব স্বাভাবিকভাবেই আসার কথা, যে ইডি কি তাহলে আজকে ২৫শে অগাস্ট অব্দি ওয়েট করছিল কেন? ২২শে অগাস্ট প্রধানমন্ত্রী যখন তার বক্তৃতা রাখলেন, ২১শে অগাস্ট, ২০শে অগাস্ট, ১৯শে অগাস্ট, ১৫ই অগাস্ট, ইডি তো সেই তৎপরতা দেখায়নি। হঠাৎ প্রধানমন্ত্রী ২২শে অগাস্ট বক্তৃতা রাখলেন এবং তারপর আজ ২৫শে অগাস্ট ইডি তৎপর হয়ে এই অ্যারেস্টটি করলো কেন? টাইমিং, এই টাইমিং নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তাহলে কি ইডি এবং সিবিআই আরেকবার চেগে উঠল? তাহলে কি পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি আরেকবার সুপার অ্যাক্টিভ হয়ে গেল? সেই নির্বাচনের আগে যেরকম সিন আমরা দেখতে পাই, মনে করে দেখুন, বিভিন্ন গাড়ি নিয়ে ইডির আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন এবং মিডিয়াতে একটা শোরগোল পড়ে যাচ্ছে, একটা গেল রব তৈরি হচ্ছে। এটার মধ্যেও কি একটা ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা রয়েছে, না সত্যি একটা অনেস্টি অফ পারপাস রয়েছে, একটা টাইমলাইন বেঁধে দেওয়া রয়েছে, যেই টাইমলাইনের মধ্যে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি তাদের কাজ তারা শেষ করবেন? বিরোধী দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে একদিকে বিল আনা হয়েছে, ৩০ দিন যদি জেলে থাকে ইডি বা সিবিআই তদন্তে, তাহলে অটোমেটিক্যালি তার পথ চলে যাবে। আমরা ঝাড়খণ্ডের নির্বাচনের আগে দেখেছিলাম হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে জেলে পুরে দেওয়া হলো। একেবারে ইলেকশনের মাথাতেই তাকে কিন্তু অ্যারেস্ট করে দেওয়া হলো। কিন্তু ইলেকশনের ফল স্পষ্ট করে দিল যে সেই অ্যারেস্টটা বুমারাং হলো বিজেপির বিরুদ্ধে। তার স্ত্রী, তিনি সারা রাজ্যে ক্যাম্পেইন করে বেড়ালেন এবং কোথাও গিয়ে একটা সিম্প্যাথি ওয়েভ তৈরি হলো। হেমন্ত সোরেন তিনি আবার ফিরে আসলেন। ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে তাহলে কি বিজেপি কিছুটা হলেও কশিয়াস? তারা তৃণমূলের নিচু তলার নেতারা, যেমন জীবন কৃষ্ণ সাহা, তাদেরকে ইডি অ্যারেস্ট করছে বটে। এর আগে কিছু বড় নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ২০২২-এর পর থেকে দেখুন তো ২২-২৩, পার্থ চট্টোপাধ্যায় ২০২২-এ অ্যারেস্ট হয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক ২০২৩-এ অ্যারেস্ট হয়েছেন। ২০২৩-এ জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যারেস্ট হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো টপ লেভেলের তৃণমূল নেতা, খুব বড় তাবড় কোনো তৃণমূল নেতা কিন্তু গ্রেপ্তার হননি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নাম অবশ্য করেই স্বাভাবিকভাবেই চলে আসে, যাকে এতবার সিবিআই আর ইডির সম্মুখীন হতে হয়েছে, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, সেকেন্ড ইন কমান্ড, তিনি তো বারবার সিবিআই এবং ইডি তদন্তের সম্মুখীন হয়েছেন, কখনো নয়াদিল্লিতে, কখনো বা কলকাতাতে। এই মুহূর্তে যেটা তৃণমূল কংগ্রেসের আশঙ্কা, এবং এই প্রশ্ন আমি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছিলাম মাত্র কয়েকদিন আগে যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, যে তাহলে কি ২০২৬-এর নির্বাচনের আগে যেভাবে মাঠে নেমে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে নরেন্দ্র মোদী সরকারের এই নতুন বিলকে, কোথাও গিয়ে কি আশঙ্কা রয়েছে যে ২০২৬ মানে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের কোনো মাথাকে, কোনো বড় নেতাকে ইডি বা সিবিআই তারা শ্রীঘরে পুরবে এবং রাজনৈতিকভাবে এটাকে একটা রণকৌশল, কোনো রকমভাবে কি এটা চাপ সৃষ্টি করার একটা কৌশল হিসাবে ব্যবহার করতে পারে কেন্দ্রীয় সরকার? সেই আশঙ্কা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রয়েছে? এই প্রশ্ন আমি করেছিলাম। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়েছিলেন যে তার একটা প্রিসিডেন্স রয়েছে, তিনি কিন্তু অস্বীকার করেননি। তিনি বললেন ঝাড়খণ্ডে কি হয়েছে, তিনি বললেন মহারাষ্ট্রে কি হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিভাবে করবেন, সেই ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য করেই দিয়েছেন। আগে শোনাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং তারপর শোনাবো প্রধানমন্ত্রী ২২ তারিখে এসে কি সিগন্যাল দিয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক,
মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বিজেপি কোন নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে, ওরা ঠিক করুক না, একটা মঞ্চ ঠিক করুক। আমি তথ্য আপনাদের দিচ্ছি, গত 10 বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত 10 বছরে 5892টা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে। 5892টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেস। পার্সেন্টেজের নিরিখে 0.13%। বিজেপির কোন নেতা, সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোনো তর্কে অংশগ্রহণ করবেন? পার্লামেন্টের রিটেন আনসার, কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, আমার নয়। 5892টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন হয়েছে, মানে 99.9% কেস পলিটিক্যালি মোটিভেটেড। এই প্রশ্নটা থেকেই যায়, 99% কেস ইডি সিবিআই সেটা কি রাজনৈতিকভাবে মোটিভেটেড? সত্যি কি তাই? পরিসংখ্যান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, এটা সরকারের পরিসংখ্যান, তিনি কোট করেছেন যে 5892টি কেসের মধ্যে মাত্র 8টি কেসে কনভিকশন হয়েছে। দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন, তিনিও দিল্লি নির্বাচনের আগে তাকে জেলে পুরে দেওয়া হয়, পরবর্তীকালে সিবিআই ক্লোজার রিপোর্ট দিয়েছে এবং তিনি বেরিয়ে এসেছেন। আজ অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এএনআইকে এবং তিনি বলেছেন যেই কেসটিতে তাকে ক্লোজার রিপোর্ট দেওয়া হয়েছে সেটি একটি কেস, অন্য একটি ভিন্ন কেসে কিন্তু তার বিরুদ্ধে চার্জশিটও রয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে সত্যি যে তৎপরতা, যে গতি, বিভিন্ন সময়, ইনফ্যাক্ট হাইকোর্টের হিয়ারিংও আমরা দেখেছি, কলকাতা হাইকোর্টের হিয়ারিংয়ে বিভিন্ন সময় এজলাসে হাইকোর্ট কিন্তু যথেষ্ট ভর্ৎসনা করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, তদন্ত এজেন্সিগুলিকে, যে তাদের কি ম্যান পাওয়ার রয়েছে, তারা কি সঠিকভাবে সেই তদন্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছে, নাকি পুরো বিষয়টা একটা স্লথ গতিতে চলছে এবং যখন যেভাবে সুইচ অন করা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তখন তাদের তৎপরতা বেড়ে যাচ্ছে। পুরো বিষয়টাই কি একটা দেখানোর বিষয়, একটা বলা যেতে পারে একটা মিরাজ, নাকি সত্যি এই কেসগুলির একটা তদন্ত প্রক্রিয়াকে একটা কনক্লুশনে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি করছে? এই প্রত্যেকটা কেসের আমরা কুইক একটা করে আপডেট নেব, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাই যে আজ এই যে ইডির তৎপরতা এবং আরেকবার জীবনকৃষ্ণ সাহাকে অ্যারেস্ট করা হলো, তার ঠিক 48 থেকে 72 ঘন্টাও হয়নি। 22 তারিখে প্রধানমন্ত্রী কলকাতার বুকে এসে কি বলেছিলেন শুনুন। तो उसकी जिंदगी तबाह करने के कानून है, लेकिन कोई मुख्यमंत्री